সপ্তদশ শতাব্দীর ভারত। দাক্ষিণাত্যের আকাশ তখন বারুদ আর রক্তের গন্ধে ভারী। একদিকে মুঘল সালতানাতের আগ্রাসন, অন্যদিকে নিজাম শাহী ও আদিল শাহীর অত্যাচার। সাধারণ মানুষের আর্তনাদে বাতাস তখন প্রকম্পিত। মন্দির ধ্বংস হচ্ছে, কৃষকের ফসল লুট হচ্ছে, মা বোনেদের সম্মান ধুলোয় মিশছে। হিন্দুস্থানের এই চরম দুর্দিনে সহ্যাদ্রি পর্বতমালার বুক চিরে এক নতুন সূর্যোদয়ের অপেক্ষা করছিল দাক্ষিণাত্য। সেই সূর্য যিনি হাজার বছরের পরাধীনতার গ্লানি মুছে হিন্দবী স্বরাজ্যের স্বপ্ন দেখবেন। দিনটি ছিল 19 ফেব্রুয়ারি 1630 সাল। পুনের জুন্নারের কাছে দুর্গম শিবনেরি দুর্গে মাতা জিজাবাইয়ের কোল আলো করে জন্ম নিলেন এক পুত্র। মা জিজাবাই দুর্গের দেবী শিবাইয়ের কাছে মানত করেছিলেন, তাই পুত্রের নাম রাখলেন শিবাজি। কিন্তু তিনি কেবল এক শিশু ছিলেন না, তিনি ছিলেন পরাধীন ভারতের মুক্তিদূত। বাল্যকাল থেকেই জিজাবাই মহারাজকে রামায়ণ ও মহাভারতের বীরত্বগাথা শোনাতেন। তিনি মহারাজকে শেখাতেন, পরাধীনতার শিকল যতই শক্ত হোক, ধর্মের পথে থেকে তা ভাঙাই ক্ষত্রিয়ের ধর্ম। পিতা শাহাজি রাজে দূরে থাকলেও মা জিজাবাই এবং গুরু দাদাজি কোন্ডদেবের তত্ত্বাবধানে মহারাজ অস্ত্র শিক্ষায় ও শাস্ত্র শিক্ষায় পারদর্শী হয়ে উঠলেন। ষোলোশো 45 সাল, বয়স মাত্র 15 কি 16। পুনের কাছে ঘন জঙ্গলে ঘেরা রায়রেশ্বর মন্দির। মহাদেবের লিঙ্গের সামনে দাঁড়িয়ে মহারাজ এবং তার মাওয়াল বন্ধুরা এক অসম্ভব শপথ নিলেন। মহারাজ নিজের আঙুল কেটে শিবলিঙ্গের রক্ত লেপন করে গর্জে উঠলেন, হর হর মহাদেব! আজ থেকে আমাদের জীবন, আমাদের রক্ত সবই এই স্বরাজ্যের জন্য। আমরা আর কারোর দাসত্ব করব না। আমরা গড়ব আমাদের নিজেদের রাজ্য, হিন্দাবী স্বরাজ্য। মহারাজের এই উত্থান বিজাপুরের আদিল শাহী সালতানাতের বুকে কাঁপুনি ধরিয়ে দিল। মহারাজকে জীবন্ত বা মৃত ধরে আনার জন্য পাঠানো হলো বিজাপুরের সবচেয়ে ক্রূর সেনাপতি আফজল খানকে। বিশাল এক বাহিনী নিয়ে আফজল খান দাক্ষিণাত্যের দিকে ধেয়ে এলেন। পথে একের পর এক মন্দির ধ্বংস করে তিনি মহারাজকে সমতলে নামিয়ে আনার চেষ্টা করলেন। কিন্তু মহারাজ ছিলেন সহ্যাদ্রির বাঘ। তিনি আফজল খানকে প্রতাপগড় দুর্গের দুর্গম পাহাড়ি অঞ্চলে আলোচনার জন্য আমন্ত্রণ জানালেন। 10 নভেম্বর 1659, প্রতাপগড়ের পাদদেশ। আফজল খান মহারাজকে দেখে আলিঙ্গনের ভান করে এগিয়ে এলেন। দীর্ঘদেহী আফজল খান আচমকা মহারাজকে জাপটে ধরে তার ঘাড় মোটকে দেওয়ার চেষ্টা করলেন এবং খঞ্জর দিয়ে আঘাত করলেন। কিন্তু মহারাজ জানতেন শঠতার জবাব কিভাবে দিতে হয়। তার পোশাকের নিচে ছিল ইস্পাতের বর্ম। মুহূর্তের মধ্যে মহারাজ তার হাতে লুকানো বাঘ নখ বের করলেন। জয় ভবানী বলে তিনি আফজল খানের পেটে সেই বাঘ নখ বসিয়ে দিলেন। নিমিষেই মাটিতে লুটিয়ে পড়ল বিজাপুরের ত্রাস। মারাঠা সৈন্যদের হর হর মহাদেব ধ্বনিতে প্রতাপগড়ের আকাশ কেঁপে উঠল। এটি কেবল একটি হত্যা ছিল না, এটি ছিল মুঘল ও সুলতানদের প্রতি এক চরম সতর্কবার্তা। আফজল খানের মৃত্যুর পর বিজাপুর ও মুঘলরা একজোট হল। 1660 সাল, সিদ্দি জৌহর পানহালা দুর্গ অবরোধ করে ফেললেন। মহারাজ দুর্গের ভেতরে আটকা পড়লেন। প্রবল বৃষ্টির রাতে মহারাজ মাত্র 600 সৈন্য নিয়ে দুর্গ থেকে পালিয়ে বিশালগড়ের দিকে রওনা হলেন। কিন্তু শত্রু সেনা তাদের পিছু ধাওয়া করল। সামনে বিশালগড়, কিন্তু পেছনে শত্রুর বিশাল বাহিনী। একটি সরু গিরিপথ, ঘোরখিন্দ। মহারাজের বিশ্বস্ত সেনাপতি বাজি প্রভু দেশপাণ্ডে মহারাজকে বললেন, মহারাজ, আপনি এগিয়ে যান। যতক্ষণ না আপনি বিশালগড়ে পৌঁছে তোপধ্বনি করছেন, ততক্ষণ এই গিরিপথ দিয়ে যমরাজও প্রবেশ করতে পারবে না। মাত্র 300 সৈন্য নিয়ে বাজি প্রভু হাজার হাজার শত্রু সেনাকে আটকে রাখলেন। শরীরের প্রতিটি অঙ্গ ক্ষতবিক্ষত, রক্তে মাটি লাল হয়ে গেছে। তবুও বাজি প্রভু তলোয়ার হাতছাড়া করেননি। অবশেষে দূর থেকে কামানের গর্জন শোনা গেল।
মহারাজ নিরাপদে পৌঁছেছেন। মুখে এক তৃপ্তির হাসি নিয়ে বাজি প্রভু মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সেই গিরিপথ আজ আর ঘোরখিন্দ নয়, তার পবিত্র রক্তে তা আজ পবনখিন্দ, অর্থাৎ পবিত্র গিরিপথ। এরপর এলেন শায়েস্তা খান। তিনি পুনের লালমহল দখল করে বসেছিলেন। মহারাজ রাতের অন্ধকারে নিজের শহরেই ভূত হয়ে ফিরে এলেন। ১৬৬৩ সালের এক রাতে বরযাত্রীর ছদ্মবেশে মহারাজ লালমহলে প্রবেশ করলেন এবং শায়েস্তা খানের ওপর অতর্কিত হামলা চালালেন। প্রাণ ভয়ে পালাতে গিয়ে শায়েস্তা খানের হাতের আঙুল কাটা পড়ল। মুঘলদের সম্মানে এটি ছিল এক বিশাল আঘাত। ক্রোধে উন্মত্ত ঔরঙ্গজেব মহারাজকে শায়েস্তা করতে মির্জা রাজা জয় সিংকে পাঠালেন। পুরন্দরের সন্ধি হল। মহারাজকে আগ্রায় ঔরঙ্গজেবের দরবারে যেতে হল, কিন্তু সেখানে তাকে অপমান করা হলে মহারাজ গর্জে উঠলেন। ফলে তাকে বন্দী করা হল। আগ্রার কড়া প্রহরা, চারিদিকে মৃত্যুর হাতছানি। কিন্তু বাঘকে কি খাঁচায় বন্দী রাখা যায়? মহারাজ অসুস্থতার ভান করলেন। সাধু সন্তদের জন্য ফলের ঝুড়ি পাঠানো শুরু হল। ১৬৬৬ সালের ১৭ই আগস্ট সেই ফলের ঝুড়িতে লুকিয়ে মহারাজ এবং যুবরাজ সম্ভাজি মুঘলদের হাজার হাজার প্রহরীর চোখে ধুলো দিয়ে আগ্রা থেকে উধাও হয়ে গেলেন। এই ঘটনা মুঘল সাম্রাজ্যের ভিত্তিমূলে কাঁপুন ধরিয়ে দিয়েছিল। দীর্ঘ সংগ্রামের পর এলো সেই মাহেন্দ্রক্ষণ। ১৬৭৪ সালের ৬ জুন রায়গড় দুর্গ সেজে উঠল এক অপূর্ব সাজে। গাগা ভট্টের মতো বিদগ্ধ পণ্ডিতরা এলেন বারাণসী থেকে। বেদ মন্ত্রের ধ্বনি আর হাজার হাজার প্রজার উল্লাসের মধ্য দিয়ে মহারাজ সিংহাসনে আরোহণ করলেন। তিনি আর কেবল একজন যোদ্ধা নন, তিনি হলেন ক্ষত্রিয় কুলাবতংশ ছত্রপতি শিবাজী মহারাজ। প্রতিষ্ঠিত হল হিন্দবী স্বরাজ্য। তার নিজের মুদ্রা, নিজের শাসনতন্ত্র আর অষ্টপ্রধান মণ্ডল সবই এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতীক হয়ে উঠল। স্বরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু মহারাজের মা জিজাপাইয়ের চোখে জল। কোন্ডানা দুর্গ বা সিংহগড় এখনও মুঘলদের দখলে। মা বললেন, শিব্বা, কোন্ডানা ছাড়া আমার স্বরাজ্য অসম্পূর্ণ। মহারাজ ডাকলেন তার বাল্যবন্ধু তানাজি মালুসারেকে। তানাজি তখন ছেলের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু মহারাজের ডাক শুনে তিনি বললেন, আগে কোন্ডানার বিয়ে, পরে আমার ছেলের রায়বার বিয়ে। তানাজি যশবন্তী নামক গোরপাড় বা মনিটর লিজার্ডের সাহায্যে খাড়া পাহাড় বেয়ে দুর্গে উঠলেন। মুঘল সেনাপতি উদয় ভানের সাথে হলো এক ভীষণ যুদ্ধ। তানাজি বীরগতি প্রাপ্ত হলেন, কিন্তু দুর্গ জয় হল। মহারাজ খবর পেয়ে কেঁদে বললেন, গড় আলা পণ সিংহ গেলা। দুর্গ জয় হল, কিন্তু আমার সিংহ চলে গেল। এইভাবেই স্বরাজ্যের প্রতিটি ইটের গাঁথুনিতে মিশে আছে মারাঠা বীরদের রক্ত। জীবনের শেষ লগ্নে মহারাজ এক বিশাল সামরিক পরিকল্পনা গ্রহণ করেন, যা দক্ষিণ দিগ্বিজয় নামে পরিচিত। এর উদ্দেশ্য ছিল দুটি। এক, মুঘলদের নাগালের বাইরে দক্ষিণে একটি গভীর কৌশলগত ঘাঁটি তৈরি করা, এবং দুই, তার সৎ ভাই ভেঙ্কোজি একোজির দখলে থাকা শাহাজির পৈতৃক সম্পত্তির ভাগ আদায় করা। মহারাজ গোলকুন্ডার কুতুব শাহের সাথে একটি গোপন চুক্তি করেন এবং হায়দ্রাবাদে রাজকীয় সংবর্ধনা পান। এরপর তিনি বিশাল বাহিনী নিয়ে মাদ্রাস বা চেন্নাই ও কর্ণাটকের দিকে অগ্রসর হন। তিনি জিঞ্জি বা গিঙ্গি ও ভেলোর দুর্গ দখল করেন। জিঞ্জি দুর্গটি ছিল এতই সুরক্ষিত, ভবিষ্যতের জন্য নিরাপদ রাজধানী হিসেবে প্রস্তুত করেছিলেন। পরবর্তীতে মুঘলদের বিরুদ্ধে ২৭ বছরের যুদ্ধে এই জিঞ্জি দুর্গই মারাঠাদের শেষ রক্ষা করেছিল। তাঞ্জাভুরে তিনি ভাই ভেঙ্কোজির সাথে দেখা করেন। প্রথমে ভেঙ্কোজি সম্পদ ভাগ দিতে অস্বীকার করলেও পরে মহারাজ এর সামরিক চাপে এবং স্ত্রী দীপাবাইয়ের মধ্যস্থতায় তিনি ছত্রপতি শিবাজী মহারাজের সার্বভৌমত্ব মেনে নেন এবং বাৎসরিক কর দিতে রাজি হন। শিবাজী মহারাজ কেবল রাজ্য জয় করেননি, তিনি একটি সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছিলেন।
মহারাজের কেন্দ্রীয় প্রশাসন ৮ জন মন্ত্রীর একটি পরিষদের দ্বারা পরিচালিত হতো। তবে মন্ত্রীদের পদ বংশানুক্রমিক ছিল না এবং তারা সম্পূর্ণভাবে রাজার কাছে দায়বদ্ধ ছিলেন। পেশোয়া, প্রধানমন্ত্রী, সাধারণ প্রশাসন এবং রাজ্যের সার্বিক কল্যাণ দেখা। আমাত্য, অর্থমন্ত্রী, রাজ্যে আয় ব্যয় এবং হিসাব নিরীক্ষা করা। সেনাপতি, সামরিক বাহিনীর প্রধান, সৈন্য নিয়োগ, প্রশিক্ষণ এবং শৃঙ্খলা রক্ষা। ওয়াকেনবেস বা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা বিভাগ, পুলিশ এবং দৈনন্দিন রাজকীয় কার্য বিবরণী। সচিব বা সুরুনবিশ, রাজকীয় চিঠিপত্র, ফরমান এবং পরোয়ানা প্রস্তুত ও সংশোধন করা। সুমান্ত বা দবির, পররাষ্ট্রমন্ত্রী, বৈদেশিক সম্পর্ক এবং দূতদের আপ্যায়ন। ন্যায়াধীশ, প্রধান বিচারপতি, দেওয়ানি ও ফৌজদারি বিচার শাস্ত্র অনুযায়ী। পণ্ডিতরাও, ধর্মীয় মন্ত্রী, দান ধ্যান, ধর্মীয় অনুষ্ঠান এবং নৈতিকতা তত্ত্বাবধান। ১৬৮০ সাল এক অবিরাম ঝড়ের পর শান্ত হল সোহাদ্রির বাতাস। মাত্র ৫০ বছর বয়সে রায়গড় দুর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই মহানায়ক। মহারাজ চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক অবিনশ্বর আদর্শ। তিনি শিখিয়ে গেলেন সামান্য মাওয়াল কৃষকদের নিয়েও কিভাবে মুঘল সাম্রাজ্যের মতো মহাশক্তির চোখের দিকে চোখ রেখে কথা বলা যায়। আজও যখন সোহাদ্রির বাহারে বাতাস বয়, কান পাতলে শোনা যায় সেই হুঙ্কার, জয় ভবানী, জয় শিবাজি। গণপতি গজপতি অশ্বপতি প্রজাপতি সুয়